প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন, সবার চোখ এখন লন্ডনে। ডক্টর ইউনূস ও তারেক রহমান 1-to-1 বৈঠক 13ই জুন। পবিত্র ঈদুল আজহা উদযাপিত। ইউনূস তারেক বৈঠক আয়োজনের নেপথ্যে এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন, প্রধান উপদেষ্টা। অনড় বিএনপি, স্বাগত জামায়াত এনসিপির। জামায়াত আমির, সব ধর্মের মানুষ নিয়ে গড়তে চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। মির্জা ফখরুল, এপ্রিলে নির্বাচন হলে খরচ দ্বিগুণ বেড়ে যাবে। ভোট নিয়ে বসছে ইসি। মানবজমিন, চামড়ার বাজার অস্থিতিশীল, ফের করোনার চোখ রাঙানি। হামিদের ফেরা নিয়ে নানা আলোচনা। তরির মৃত্যু নিয়ে রহস্য, আশা জাগিয়ে হার বাংলাদেশের। সিঙ্গাপুরের সঙ্গে ফুটবল ম্যাচ নিয়ে শিরোনাম। কালের কণ্ঠ, এপ্রিলে নির্বাচন ঘোষণা, লন্ডনে ডক্টর ইউনূস তারেক বৈঠক শুক্রবার। রাজনীতিতে নতুন মোড়, শীর্ষ বৈঠকে পরিস্থিতি পাল্টানোর আশা। নির্বাচনের ঘোষিত সময় নিয়ে রাজনীতিতে কালো মেঘ। কালবেলা, এপ্রিল এবার নতুন উত্তাপ, নির্বাচনী রোডম্যাপ। দেশেও করোনার নতুন ধরন, বিশেষ সতর্কতা। বাংলাদেশ 1, সিঙ্গাপুর 2, উৎসবের ম্যাচটা হারল বাংলাদেশ। আমার দেশ, রাজনীতির টার্নিং পয়েন্ট ইউনূস তারেক বৈঠক। বিএনপি নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা খালেদা জিয়ার। খবরের কাগজ, দূরত্বের অবসান হবে তো? দুদিন আগেই পতনের আশঙ্কা করেন শেখ হাসিনা। নো ওয়ান স্টে হিয়ার। সময়ের আলো, নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, এখনো ঈদের আমেজ। আলোকিত বাংলাদেশ, দুয়ারে ভোট, রাজনীতিময় ঈদ। লন্ডনে মোহাম্মদ ইউনূসের ব্যস্ত সময়। দৈনিক করতোয়া, ফের করোনার ঝুঁকিতে দেশ। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত 5,000 ছাড়ালো। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। তো আজ অভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান শিরোনাম হচ্ছে শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে লন্ডন যুক্তরাজ্য সফররত মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে বৈঠকের সম্ভাবনা, বৈঠকের কথা রয়েছে, কর্মসূচি রয়েছে, সেটিকে ঘিরেই সংবাদ শিরোনাম। সবার চোখ এখন লন্ডনে, প্রথম শিরোনামটি এমন। আমরা আলোচনা শুরু করতে চাই প্রসঙ্গটিকে ঘিরে। ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর নিয়ে বেশ কৌতূহল ছিল বেশ কয়েকদিন ধরেই। সেই কৌতূহলের একটা মাত্রা বাড়িয়ে দিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বৈঠক। আরেকটি মাত্রা বাড়িয়েছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি। তিনি চিঠি লিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়েছিলেন এবং তার বিরুদ্ধে যেসব মামলা অভিযোগ সে ব্যাপারে ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। ঢাকায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছিলেন যে তারা কোনো চিঠি পাননি, কিন্তু লন্ডনে দেখলাম সংবাদ সম্মেলনে তিনি চিঠি পাওয়ার কথা স্বীকার করলেন। এখন একটি বৈঠক হবে শুক্রবার, আপনি বললেন 13 তারিখ, যে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনীতি কি আবার বিদেশেই বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারিত হবে? বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, জেলা কমিটির বৈঠক, অনেক গুরুত্বপূর্ণ সব বৈঠকে তো আমরা দেখি যে ভার্চুয়ালি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যোগ দেন। এখন উনি কি চান দল নির্বাচনের বিষয়ে, সেটি তিনি তো তাদের মাধ্যমেও বলতে পারতেন। এখন এই বৈঠক নিয়ে কৌতূহল যে দুটো বিষয়, একটা হচ্ছে নির্বাচনের তারিখ। প্রধান উপদেষ্টা যে ঘোষণা করেছে এপ্রিল, বিএনপি সেটি মানতে চায় না।
আরেকটি হলো যে নির্বাচনের আগে বা পরে, আগেই সম্ভবত যদি তারেক রহমান আসে এখানে কোনো সমস্যা না হয়। এখন এসব বিষয়ে আলোচনার মানে রাজনৈতিক মহলে গুঞ্জন আছে যে এই দুটো বিষয়ই প্রাধান্য পেতে পারে। আরও আমাদের তো কল্পনা শক্তি অনেক দূরের, তো রাজনৈতিক যে গুঞ্জনের মধ্যে এটাও আছে যে আগামী নির্বাচনে যদি বিএনপি জয়ী হয়, বিএনপি সরকার গঠন করে, তাহলে সে সময় রাষ্ট্রপতি কে হবে, এটাও নানা রকম আলোচনা আছে। আমরা চাই যে সেটি লন্ডনে হোক বা ঢাকায় হোক, এর একটা দ্রুত সমাধান হওয়া উচিত। নির্বাচনের তারিখ নিয়ে যে মতভেদ আছে, এটা হচ্ছে বিএনপি ডিসেম্বরের কথা বলেছে, আরও অনেকগুলো দল ডিসেম্বরের কথা বলেছে, আর প্রধান উপদেষ্টা এপ্রিল বলেছেন, জামাত তাকে স্বাগত জানিয়েছে, এনসিপিও স্বাগত জানিয়েছে। তার আগে অনেকগুলো কাজ কিন্তু করার বাকি। একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতেই কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি নির্ধারিত হওয়ার কথা, এবং এরপর সংস্কার কর্মসূচি। সরকার অনেকগুলো কমিশন করেছে, কমিশনগুলো সুপারিশ করেছে, কিন্তু তার সবগুলোর সাথে কিন্তু নির্বাচন জড়িতও না। যেমন জনপ্রশাসন, পুলিশ, শ্রম, তাই যেটা এখনই বাস্তবায়ন করার কথা সেটা সরকার করা উচিত, এবং প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেছেন যে তারা এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন। আমরা আশা করব যে সংস্কারটা দৃশ্যমান হোক। বিচার দৃশ্যমান করার কথা বলেছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আছে নির্বাচন। তাই নির্বাচন এই সরকারের এটাও তো অন্যতম প্রধান অঙ্গীকার যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। আমরা আমাদের তিনটি নির্বাচন জনগণ ভোট দিতে পারেনি বলেই কিন্তু আরও অনেক কারণের মধ্যে এটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ যে তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। এখন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটি যত বিলম্বে হবে, নানা রকম জটিলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আপনার সামাজিক রাজনৈতিক অস্থিরতা, সেটি কিন্তু নির্বাচনের একটা তারিখ ঠিক হলে এখানে এখন কিন্তু খুব পার্থক্য নেই ডিসেম্বর এবং এপ্রিল। আমরা যদি ডিসেম্বরের শেষ ধরি তাহলে, আর এপ্রিলের প্রথম ধরি, তাহলে কিন্তু 3 মাস। তো 3 মাস সময় এটাই যোগ বিয়োগ করাই যেতে পারে। যেটা সমস্যা হচ্ছে, বিএনপি যে যৌক্তিকভাবেই বলেছে যে এপ্রিলে নির্বাচন হওয়ার সমস্যা হলো যে এপ্রিল আগেই রোজা থাকবে। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হবে রোজা, এবং মার্চের একটা বড় সময়, মানে 20-21 তারিখ পর্যন্ত রোজা থাকবে। তাহলে এই সময়ের আগে নির্বাচন দেওয়ার কথাও বিএনপি বলেছে বলে আমরা সংবাদে দেখতে না, বিএনপি তো রোজার আগেই চাচ্ছে। এপ্রিলে যদি হয় তখন রোজায় প্রচার চালাতে হবে। তো রোজার মধ্যে নির্বাচনী প্রচার, সেটি কতটা যৌক্তিক এটি। এরপরে এপ্রিলে যে আবহাওয়ার কথা বলা হচ্ছে, যে ঝড় বৃষ্টি হতে পারে, প্রচণ্ড গরম, আর এসএসসি পরীক্ষা, সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মার্চে হয়। তাই এবার যদি মার্চের রোজার মধ্যে পরীক্ষা না হয়, তাহলে এপ্রিলে হওয়ার কথা। মানে অনেকগুলো সমস্যা। এরপর এইচএসসি পরীক্ষা আছে, এসএসসি পরীক্ষার অন্তত 1 মাস পর এসএসসি পরীক্ষা হয়। সবটা মিলে এইটি একটা নির্বাচনের তারিখ ঠিক করতেই যদি এত দীর্ঘ সময় লাগে, এত বিতর্ক হয় এবং এত পাল্টাপাল্টি, আমার মনে হয় তাহলে নির্বাচন হলে তো কি হবে? নির্বাচন হওয়ার পরে তো যারাই পরাজিত হবে তারা মানবে না, তারা পরদিন মাঠে নামবে। ইতিমধ্যে আমরা দেখলাম এনসিপির একজন নেতা তো বলছেন যে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলছে। আর একজন যদি বলে যে দুদক পুনর্গঠন করতে হবে, অন্য কমিশন পুনর্গঠন করতে হবে, বা অন্য সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারে, যেটা পুলিশ প্রশাসন পুনর্গঠন করতে হবে। মানে দুটো দাবি, একটা হচ্ছে যে মীমাংসার জন্য, আর একটা হচ্ছে মীমাংসা যাতে না হয়। তা আমার মনে হয় আমাদের রাজনীতির মধ্যে যে পারস্পরিক, আমাদের এখন যে
লড়াইটা হচ্ছে যে ভোটের হিসাব নিকাশ। যারা নির্বাচন দ্রুত চান তাদের হিসাব হচ্ছে দ্রুত নির্বাচন হলে তারা দ্রুত ক্ষমতায় যেতে পারবেন, আর যারা বিলম্বে চান তারা মনে করেন যে বিলম্বে নির্বাচন হলে তাদের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। সব জায়গায় যদি এরকম দলীয় স্বার্থ অগ্রাধিকার পায় তাহলে তো মানুষের যে আকাঙ্ক্ষা, যে গণমানুষের আকাঙ্ক্ষা, এই গত বছরের যে জুলাই আগস্ট অভ্যুত্থানে তাতে শুধু রাজনৈতিক দল নেতৃত্ব দেয়নি, শুধু ছাত্র নেতৃত্ব না, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে এবং অনেকে তাদের মধ্যে হতাহত হয়েছেন, শহীদ আছেন, কিন্তু তাদের কথা কেউ মনে রাখে না। আমরা দেখি যে আজকে 10 মাস পরও জুলাই অভ্যুত্থানে আহতরা হাসপাতালে মানে কাতরাচ্ছে যে চিকিৎসা হচ্ছে না, এবং একটি হাসপাতালে তো এখন পুরো জাতীয় চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতাল সেটা তো অচল অবস্থা, সেখানে চিকিৎসা বন্ধ এবং আহতরা সেখানে আছে, তাদেরকে খাবার টাবার দেওয়া হচ্ছে, কিন্তু কারণ ডাক্তাররা সেখানে যান না বা যাওয়ার মতো পরিবেশ নেই। এই ব্যাপারে সরকারের তো উদ্যোগী ভূমিকা দেখি না। কয়েকটি বৈঠক হয়েছে, কিন্তু বৈঠকের সমাধানে তো আসতে হবে, এবং সেখানে যে খুব বেশি আহত রোগী আছে তাও নয়, কিন্তু তারা বলছে যে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। তো অবশ্যই করা উচিত, সরকারের এটা দায়িত্ব, অঙ্গীকার, কিন্তু অঙ্গীকার পালন করতে আবার রাস্তায় নামতে হবে। এই আহতরা কিন্তু অনেকবার রাস্তায় নেমেছে, অবরোধ করেছে, উপদেষ্টারা যে একাধিক উপদেষ্টা যে তাদেরকে আশ্বস্ত করেছে, তারপর সমস্যার সমাধান হয়নি। শহীদ পরিবার অনেকে কিন্তু আহাজারি করছে, অনেকে সহায়তা পাননি বা যা পেয়েছেন সেটা প্রয়োজনের তুলনায় কম। তো সবটা মিলে অন্তর্বর্তী সরকারের প্রধান যে দায়িত্ব ছিল, প্রথমত হচ্ছে যে শহীদ পরিবার এবং আহতদের বিষয়টি দেখা, মানে তাদেরকে তাদের এক ধরনের সাহায্য সহযোগিতা করা। অর্থাৎ দ্বিতীয় যেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা কিন্তু আমরা দেখছি যে 10 মাসেও এটি ঠিক করতে পারেনি। আমরা ঈদের সময় মানুষ আনন্দ উপভোগ করতে, বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় যায়, ঢাকা শহর ছেড়ে, সেখানে আমরা দেখলাম জাফলংয়ে স্থানীয়রা বাধা ছড়া বলে একটি জায়গায় আমরা দেখেছি যে কি ঘটেছিল সেদিন, এরকম একটি তার মানে সেখানে বাধা দিয়েছে, বলছে আসবেন না এখানে, কারণ বেড়াতে তো ছেলে মেয়ে একত্রেই যায়। এখন মেয়েদের যদি আসতে না দেয় তাহলে তাহলে পরে মানে সেটা কি, কোন রাজ্যে আমরা বাস করছি, কোন দেশে বাস করছি? মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ আমরা পেয়েছি সেই দেশে এটি তো কোনোভাবেই প্রত্যাশিত নয়। এরপরে টেলিভিশনে দেখলাম যে সে প্রতিশরে রবীন্দ্র কুঠিবাড়িতে হামলা হয়েছে, এবং তুচ্ছ ঘটনা যে একজন কর্মীর সাথে, মানে সেই কুঠিবাড়ির এক কর্মীর সাথে স্থানীয় কারো ঝগড়া বিবাদ হয়েছে, বাদানুবাদ থেকে তারা সেটি ভাঙচুর করেছে এবং মূল্যবান আসবাবপত্র এবং এবং সেই অনেক কিছু দরজা জানালা সব ভাঙচুর করেছে। মানে এত অসহিষ্ণুতা, মানে একটা রবীন্দ্রনাথের স্মৃতি ধারণ করে আছে যে প্রতিষ্ঠানটি, তার প্রতি শ্রদ্ধা সমীহ থাকার কথা, এবং সুযোগ পেলেই কিন্তু এক শ্রেণীর মানুষ এ ধরনের হামলার চালিয়ে থাকে, মব সৃষ্টি করে থাকে, এবং মানুষের উপর, মানুষ না পেলে স্থাপনার উপর এই যে হামলা, এটা সরকার কি করছে? সরকার ঘটনার পিছনে ঘুরে পিছনে ছুটে, কিন্তু ঘটনা যাতে না ঘটে। আমরা প্রথম আলো একটা শিরোনাম ছিল যে আপনার 13টি খুন হয়েছে গত 10 মাসে 4টি থানায়, ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর, লালবাগ এবং আরও একটি থানায়, এবং সেখানে মানুষ নিরাপদ বোধ করে না, কারণ এক বাড়িতে হামলা চালিয়ে 7 জনকে আহত করেছে। মানে এবং মোহাম্মদপুরে তো দেখেছেন যে মানে একের পর এক ডাকাতির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা, এবং সেখানে বিশেষ অভিযান চালানো হয়েছে, বিশেষ অভিযান চলছে, যৌথ বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, তারপরে এসব ঘটনা ঘটছে। তো সরকার কোন বিষয়টার উপর নজর দিচ্ছে? ছাত্ররা বলছে যে সংস্কার কাজ এগোচ্ছে না,
রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের ব্যাপারে সরকার যে প্রতিশ্রুতি সেটা রক্ষা করছে না। তো সবটা মিলেই সরকার এক ধরনের কি তো কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে বৈঠকের বিষয়, সেটিকে বিএনপির তরফ থেকে যা বলা হয়েছে যে টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে, এবং আমরা বিশেষজ্ঞদের বরাত দিয়েও বেশ কিছু শিরোনাম দেখেছি যেখানে অনেক সমস্যার সমাধান হবে বলে, বা বড় কিছু বিষয়ের সমস্যাটা কি, সমস্যা মানে অন্তর্বর্তী সরকার এসেছেই নির্বাচন দেওয়ার জন্য, অন্তর্বর্তী সরকার এসেছে সংস্কারের জন্য, স্বৈরতান্ত্রিক ধারায় আবার দেশ ফিরে না যায়, রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করছে, এখানে তো সমস্যা থাকার কথা না। এখানে নির্বাচনের তারিখ নিয়ে এই দাবি এবং দাবি মানা না মানা এই প্রশ্নই আসে না। এখানে হচ্ছে একটা আলোচনা হবে দুই পক্ষের মধ্যে, অন্তর্বর্তী সরকারে যারা আছে তারা প্রশাসনিকভাবে যখন মনে করবে যে এই নির্বাচন উপযুক্ত সময়, তার সাথে রাজনৈতিক দলগুলোর সুবিধা অসুবিধা দেখতে হবে, তাদের দাবি দেওয়া কি সেটাও আমলে নিতে হবে। সেটা না করে যখন একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়, যখন মনে করে যে মানে এ ব্যাপারে আমিই সিদ্ধান্ত নেব, অন্যের কিছু বলার নেই, তখনই কিন্তু এই ঝামেলাটা হয়। তা আমরা আশা করি যে বৈঠকটি হতে যাচ্ছে লন্ডনে, দেশের ভিতরে সমস্যার সমাধান হলেই ভালো হতো। প্রধান উপদেষ্টা বক্তৃতার 3 দিন আগে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছিল, সেই বৈঠকে তিনি সব রাজনৈতিক দলের নেতাদের কথা শুনেছেন, এবং সেখানে কিন্তু ডিসেম্বরের পক্ষেই বেশি জোরালো মত ছিল। তারপর তিনি এপ্রিলের কথা বলেছেন, এর আগে জুন ছিল যে জুনের মধ্যে নির্বাচন হবে, এখন এপ্রিল। তো এপ্রিলে নির্বাচন হতে পারলে ফেব্রুয়ারিতে কেন হতে পারবে না, বা জানুয়ারিতে হতে পারবে না কেন, বা ডিসেম্বরে? এখন সেটাও সরকার রাজনৈতিক দলগুলোর কাছে তার ব্যাখ্যা দিতে হবে। এখন আমরা তারপর আশা করি সেটি দেশের সমস্যা দেশেই সমাধান হওয়া উচিত, কিন্তু সেটা দেশের বাইরেও যদি হয় তাও উদ্বেগ, মানুষের যে মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা আছে সেটা কেটে যাবে। এবং আপনি জানেন যে ব্যবসায়ী মহল তারা বিনিয়োগ করতে চাচ্ছে না এই পরিস্থিতিতে, যে পরবর্তী সরকার এসে কোন নীতি নেয়, কী ধরনের সিদ্ধান্ত নেয় তার অপেক্ষা করছে বিদেশি বিনিয়োগকারীরাও তাই। তো ব্যবসা বাণিজ্যে মন্দা, রাজনীতিতে অস্থিরতা, অনিশ্চয়তা, তো এসব দিয়ে তো দেশ এগোবে না। আর শুধু আমরা মুখে বললাম যে সংস্কার, তাহলে তো সংস্কার হবে না। সংস্কার প্রথম রাজনৈতিক দলগুলোকে সংস্কার করতে হবে, দলগুলোর মধ্যে ভেতরকার সংস্কার করতে হবে, নির্বাচনী ব্যবস্থায় সংস্কার করতে হবে, আর পরস্পরকে আস্থায় নিতে হবে। এখন যে কোনো রাজনৈতিক দল যদি মনে করে তার কথাই মানতে হবে, মানে কী বলে সারিসমানি তালগাছ আমার, এই মনোভাব পোষণ করলে রাজনৈতিক সমস্যার সমাধান কখনোই হবে না। আর নির্বাচন যদি হয় তারপর কিন্তু এই নির্বাচন যে জট শুরু হবে, যে দাঙ্গা মানে যে হানাহানি শুরু হবে, সেটা বন্ধ করা খুব কঠিন হবে। আমার মনে হয় একটি শিরোনাম আমরা যদি একটু লক্ষ্য করি যে এক ধরনের সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়, বা এরকম কোনো কিছু যদি আপনি একটু ব্যাখ্যা করে বলেন, যে বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যের বরাত দিয়ে শিরোনাম করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সরকারের সঙ্গে তেমন কোনো বিরোধে না, তবে আমার মানে এটার পত্রিকার অনেক তো আকর্ষণীয় শিরোনাম থাকে, মানে খালেদা জিয়ার মনোভাবের বাইরে বিএনপির কোনো নেতা চলছেন বা নেতা কোনো কথা বলছেন, এটা আমি বিশ্বাস করি না। একইভাবে তারেক রহমানের মতের বাইরে বিএনপির কোনো নেতা কথা বলেন বা বলছেন বলে মনে হয় না। তারপরও এরকম একটি কী বলে খুবই আকর্ষণীয় শিরোনাম, যে খালেদা জিয়া মানে এদেরকে নির্দেশ দিয়েছে, তার দলীয় নেতাদের, খালেদা জিয়া। এবং একইভাবে যদি বলি যে খালেদা জিয়া এই নির্দেশ দিয়ে থাকে আর তারেক রহমান বলেছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, তো দুটোর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। তাহলে তো সমঝোতার লক্ষণ দেখছি না। তবে বৈঠকটা হওয়া তো ভালো, বৈঠক হলে তাহলে বিএনপির মনোভাব সরকার জানতে পারবে, মানে বক্তৃতা বিবৃতির বাইরেও শীর্ষ মহল থেকে। কারণ তারেক রহমানই এখন দেশের কী বলে মানে বিএনপির তার নেতৃত্বেই পরিচালিত হচ্ছে। কারণ খালেদা জিয়া অসুস্থ এবং তিনি রাজনৈতিক বিষয়ে খুব কথা বলেন বলে মনে হয় না। ঈদের সময়
বিএনপির নেতারা গিয়েছিলেন, তারা কুশল বিনিময় করেছেন, আর এটি তো রীতি সবসময় করে থাকেন। তা আমরা চাই যে মানুষের মধ্যে উদ্বেগ আছে নির্বাচন নিয়ে, যে উদ্বেগটা কেটে যাক, আর সরকার তার যে প্রতিশ্রুতি নির্বাচনের একটি তারিখ ঘোষণা করে মানে রাজনীতিকে সুস্থভাবে সুস্থ স্বাভাবিক গতিতে চলতে দেখে। আপনি ব্যবসা বাণিজ্যের কথা বলছিলেন, একটি শিরোনাম রয়েছে, একাধিক সংবাদপত্রই রয়েছে, যে চামড়ার বাজার অস্থিতিশীল। আমরা দেখেছি যে কোরবানির ঈদকে ঘিরে যে দেশের চামড়া বাজার সবচেয়ে যখন প্রাণবন্ত থাকে, ওই সময় এই শিরোনামগুলো আমাদের সামনে দেখতে পাচ্ছি। মানে এটা হচ্ছে আমাদের অদক্ষতা, আমাদের অব্যবস্থা, আমাদের কি বলে আমাদের সক্ষমতার অভাব। আমরা একটা চামড়া এত জানা যে কত কোটি বা তার বেশি, যে ঈদুল ফিতর, ঈদুল আজহার সময় যে চামড়া কাটা হয় বা যে চামড়া আসে কোরবানির মাধ্যমে, সেটার একটা ব্যবস্থাপনা আমরা এতদিনেও করতে পারলাম না, যে কারণে চামড়া পচে যায় এবং রাস্তায় ফেলে দেয়, পুকুরে ফেলে দেয়। মানে এটা তো খুবই মানে জাতীয় সম্পদ, তো সেটা আমরা রক্ষা করতে পারছি না। এমন একটা আমরা তো এই চামড়ার তো বাইরে প্রচুর চাহিদা আছে, তো সেটা তো কাঁচা চামড়া তার পাঠানো যাবে না, সেটা প্রক্রিয়াজাতকরণ করে পাঠাতে হবে। তো এই কাজটি করতে আবার এর মধ্যে নানা রকম মধ্যস্বত্বভোগী আছে। চামড়া যদি এরকম হতো যে চামড়ার ব্যবসায়ী যারা ট্যানারি মালিক বা ট্যানারি ব্যবসায়ী, তাদের সরাসরি যেখানে কোরবানি দিচ্ছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান কাছ থেকে সরাসরি তারা নেবে বা নেয়ার একটা ব্যবস্থা। এখন তো অনলাইনে বেচাকেনা হয়, তো চামড়া অনলাইনে বেচাকেনা হতে পারত, কিন্তু সেটা না হয়ে এটি এক ধরনের ফরিয়া, মানে এক ধরনের মধ্যস্বত্বভোগী তারা এটা করে। এবং প্রতিবারই দেখা যাচ্ছে যে যারা দেয় এই মানে যারা ছোট ব্যবসায়ী বা তারা ঠকে মানে তারা ক্ষতিগ্রস্ত হয়, আর লাভবান হয় গুটি কয়েক বড় ব্যবসায়ী বা এসে। আবার আন্তর্জাতিক বাজারে এখন কি অবস্থা সেটাও দেখার বিষয়, কারণ এই চামড়া তো আর সব দেশে আমাদের কিন্তু প্রয়োজন হয় না, বা আমরা সেটা প্রক্রিয়া করতে পারি না, আমরা রপ্তানি করি। তো রপ্তানি বাইরের বাজারটা ধরার চেষ্টা করতে হবে। এবং আমরা যদি বলি যে এই সরকারের পরে অনেক ক্ষেত্রেই আমরা দৃশ্যমান পরিবর্তন দেখি, কিন্তু চামড়ার বাজার তো গতবারের ঈদের কাগজ যদি দেখেন, ঈদের টেলিভিশনে ফুটেজ দেখেন, এই একই কথা ছিল যে চামড়ার বাজার মন্দা, মানে চামড়ার দাম পায়নি বিক্রেতারা। এখন কেন পায়নি বা কিভাবে পেতে পারে, এটা তো একটা পথ বের করতে হবে। কেন পায়নি সেটি কারা এর জন্য দায়ী সেটা দেখতে হবে। দরকার হলে সরকার এমন একটা ব্যবস্থা করুক যে নির্দিষ্ট মানে যেখানেই কোরবানি হোক সেখান থেকে চামড়া তারা সংগ্রহ করার ব্যবস্থা করবে। তো একটা ব্যবস্থাপনার আমাদের যে ঘাটতি আছে, জটিলতা আছে, অদক্ষতা আছে, তা কাটিয়ে উঠতে হবে। এবং চামড়া প্রতি বছরই এই যে কোটি কোটি টাকার চামড়া যদি মানে রাস্তায় পচে যায় বা পানিতে ফেলে দিতে হয়, পুকুরে ফেলে দিতে হয়, সেটা তো খুবই দুর্ভাগ্যজনক। এটি থেকে এক ধরনের আমাদের মনে করি যে এর থেকে বেরিয়ে আসা উচিত। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় একজন ব্যবসায়ীকে দিয়েছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তার অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, এবং সেটাও যাতে কাজে লাগানো যায়। এক্ষেত্রে বাধাটা কোথায়? আমলাতন্ত্র বাধা হলে সেই বাধা দূর করা উচিত, মধ্যস্বত্বভোগী বাধা হলে সেটাও দূর করা উচিত। এক ধরনের ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে স্বচ্ছতার জবাব দিয়ে থাকতে হবে। তো অনেক ধন্যবাদ জনাব সোহরাব হাসান আপনাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।